ওর কাজই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশ করা। উনি যে কোনো আন্দোলন যা করেন আপনারা যদি বিশ্লেষণ করেন ধারাবাহিকভাবে দেখবেন তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশ করা। আজকে চাকরিহারা অনেকে এই কিছুক্ষণ আগেই আমার কাছে একদল এসেছিল, বলে আমরা এতদিন ভুল বুঝেছি স্যার আপনাকে, এখন বুঝতে পারছি যে আপনি যা বলেছিলেন সেটাই ঠিক। ভুল আরও আস্তে আস্তে ভাঙবে। ওকে যারা এই বুদ্ধি দিয়েছেন এবং ওর যা বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে উনি কালীঘাটের ক্লাব চালাতে পারেন, রাজ্য চালাতে পারেন। আরএসএসকে পরিচালনা করেন বুদ্ধিদান গুরুস্বামীরা, সেই গুরুস্বামীর একজন মমতার প্রতিনিধি। আর মমতা দুর্নীতি করবেন, সেই দুর্নীতির নথিপত্র যে লোপাট করবে তিনি হচ্ছেন রাজীব কুমার। তিনি নাকি সততার প্রতীক, দুর্নীতির প্রতীক বললে পরে তবু হয়তো খানিকটা মানুষ মেনে নিতে পারতেন নীরবে। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 6ই মার্চ একেবারে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসবেন এসআইআর এর বিরোধিতায়। আমরা এর আগেও মুখ্যমন্ত্রী ধর্না অনশন দেখেছিলাম শেষ সিঙ্গুর আন্দোলনে, আবার মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন, কি বলবেন? সিঙ্গুর আন্দোলনটা পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছিল, আরেকটা ধর্ম করে পশ্চিমবঙ্গের কবর খুঁড়বে। ওর কাজই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশ করা। উনি যে কোনো আন্দোলন যা করেন আপনারা যদি বিশ্লেষণ করেন ধারাবাহিকভাবে দেখবেন তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনাশ করা। এসআইআর বিরোধিতায় মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নেই, উনি বলে ভুল করেছিলেন সেটা বলুন। যে কথাটা প্রাথমিক কথা সেটা বলতে ওনার অসুবিধে কোথায়? আজকে এত সমস্ত সমস্যা তৈরি হয়েছে, তো ওর তৈরি করা ওই আওয়াজেই যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গিয়েছে, সেটা তো তাকে বুঝতে হবে। সমস্যার বীজ বপন করবেন, লালন পালন করবেন, তারপর যেই তখন একটু অসুবিধা হবে তখন রাস্তায় দাঁড়িয়ে তিনি নাচানাচি করবেন, এটা তো মানুষকে বুঝতে হবে। আমি বারবার পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করব, যখনই দেখবেন যে কোনো সমস্যায় মুখ্যমন্ত্রী পড়েছেন, উনি দুটি কাজ করেন চিরকালই, রাস্তায় শুয়ে পড়েন। এই যে আজকে এত বড় বাইপাস দেখছেন, হুড় করে গাড়ি যাচ্ছে, কত উৎসব মানুষের মনের মধ্যে, কত উৎসাহ। এই বাইপাস যখন বামফ্রন্ট সরকার তৈরি করেছিল উনি রাস্তায় শুয়ে পড়েছিলেন, বাইপাস করতে দেবেন না। সুতরাং ওর কথা যত কম বলবেন আমাকে তত ওর পক্ষে মঙ্গল। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সুপ্রিম কোর্টে যেতে দেখেছি এসআইআর এর জন্য, আবার ধর্নায় বসবেন তিনি। যখন চাকরিহারারা এই ওয়াই চ্যানেলে আন্দোলন করছিলেন, অনশন করছিলেন, তারা বারংবার বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন, সেই সময় তো তিনি আসেননি। তিনি আসবেন কেন? তিনি পরিকল্পনা করে টাকা তুলেছেন, চাকরি দেওয়া নিয়ে বেআইনি কাজ করেছেন, জেনে করেছেন, না বুঝে করেছেন নাকি? আজকে চাকরিহারা অনেকে এই কিছুক্ষণ আগেই আমার কাছে একদল এসেছিল, বলে আমরা এতদিন ভুল বুঝেছি স্যার আপনাকে, এখন বুঝতে পারছি যে আপনি যা বলেছিলেন সেটাই ঠিক। ভুল আরও আস্তে আস্তে ভাঙবে তোমাদের। স্যার, এসআইআর তো একদম শেষের পথে, তারপরে মুখ্যমন্ত্রী অনশন। দেখুন, লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন উনি, তাদের অশান্তির মধ্যে উনি ফেলে দিয়েছেন তার ওই অনুপ্রবেশের তত্ত্ব। সেটাকেই দেখবেন বলছে মোদি এবং অমিত শাহ ঘুষপেটিয়া। যখন অমিত শাহ মোদি ঘুষপেটিয়া বলেন তখন মুখ্যমন্ত্রী মনে মনে খুব খুশি হন, দেখেছো আমার দেওয়া তত্ত্ব কেমন গ্রহণ করেছে। সুতরাং মুখ্যমন্ত্রীর কথা আমাকে বলবেন না, উনি পশ্চিমবঙ্গের সর্বনাশ করাছে, অন্য কিছু ভাবতেই পারেন না। স্যার, তাহলে আমরা দেখেছিলাম সিঙ্গুর আন্দোলনে মুখ্যমন্ত্রীর অনশন থেকে শুরু করে বিভিন্ন কাজ কারবারে একেবারে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাহলে এবার এসআইআর বিরোধী থেকে এসআইআর শেষ পর্যায়ে এসেও আটকাবে? সেটা আমি কি করে বলবো। এটুকু আমি প্রথম থেকে বলে আসছি, আজও বলছি, কোনো মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না যতক্ষণ না নির্দিষ্টভাবে আইনি পদ্ধতিতে কাউকে তুমি চিহ্নিত করছো যে নাগরিক নয়, ততক্ষণ পর্যন্ত সে নাগরিক। প্রত্যেকের নাম লিস্টে তুলতে হবে এবং লিস্ট সম্পূর্ণ না করে ভোট করা যাবে না। এই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে আমি জীবন্ত থাকতে এসআইআর করতে দেব। আপনি দেখুন তো, উনি জীবন্ত থাকবেন, উনি কত কিছু করতে দেবেন না বলেছিলেন। একের পর এক দেখুন না, উনি জীবন্ত থাকলে সেদিন কী বলছেন, কারো চাকরি যাবে না। কোথায়? উনি জীবন্ত আছেন, ছেলেগুলো রাস্তায় বসে গেছে। উনি জীবন্ত থাকতে ওয়াকফ করতে দেবেন না, উনি জীবন্ত আছেন। বেচারা গরিব মুসলমানরা যারা ওয়াকফ ও ইউজারের জন্য সুবিধা পাচ্ছে তারা বিপদে পড়ে গেছে। উনি যখনই বলেন আমি বেঁচে থাকতে কিছু হবে না, জানবেন নির্দিষ্টভাবে ওই কাজটাই হবে।
এবং যারা প্রতিবাদ করতেন তাদের উনি বিপথে পরিচালিত করে তাদের ক্ষতি বৃদ্ধি করেছেন। স্যার, যদি এসআইআর এই সময়সীমা এই আন্দোলন কিংবা ধর্নার ফলে আরো বাড়ে, তাহলে তো সেক্ষেত্রে একেবারে মুখ্যমন্ত্রীর সময়সীমা শেষ হয়ে যাবে এবং রাষ্ট্রপতির শাসন চাইছেন, আরে আমি আপনাদের দেখবেন আমি কত আগে থেকে বলেছি, উনি পরিকল্পনা করে বিভিন্ন সাংবিধানিক সংকট সৃষ্টি করছেন। তা না হলে তিনি কালো জামা কাপড় গায়ে দিয়ে সারা পৃথিবীতে হই হই ফেলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে তিনি স্বীকার করলেন আমি নির্দিষ্ট সরকারি অফিসার দেবো যাতে কাজটা দ্রুত সম্পন্ন হয়, দিলেন না তো। যার ফলে আদালতকে বাধ্য হয়ে বিচারকদের উপর দায়িত্ব দিতে হলো। একটা আপার ডিভিশন ক্লার্ক যে কাজটা করতে পারে সেই কাজটা বিচারকদের করতে হচ্ছে। যে দায়ী কে? উনি দায়ী। সুতরাং সিঁড়ি ভাঙা অঙ্ক করেছেন জীবনে কখনো? নিশ্চয়ই করেছেন। ভাঙতে 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 যান, ঠিক জায়গায় পৌঁছে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানে পশ্চিমবঙ্গের সর্বনাশ। এসআইআর নিয়ে আমরা এত তৎপরতা দেখতে পাচ্ছি, ডিএ নিয়ে এই তৎপরতা কবে দেখতে পাবো? তা দিয়ে নিয়ে উনি সাংবিধানিক সংকট তৈরি করছেন। এটা একটা সাংবিধানিক সংকট তৈরি করার পরিকল্পনা। সুপ্রিম কোর্টের রায় মানব না, কিছুদিন সময় নষ্ট করবেন, কোটি কোটি টাকা খরচা করে রিভিউ হানা টানা আগরম বাগরম এইসব ফাইল করবেন, কিন্তু তাতে লাভ হবে না। তাদের পক্ষ থেকে যে পয়েন্ট দেওয়া হচ্ছে যে রিভিউতে যাব, কারণ যে কমিটি গঠন হয়েছে সেখানে তো রাজ্য সরকারের কোনো কর্মচারী নেই, মানে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ নেই সেখানে, কি করে সেই কমিটি হতে পারে? ওকে যারা এই বুদ্ধি দিয়েছেন এবং ওর যা বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে উনি কালীঘাটের ক্লাব চালাতে পারেন, রাজ্য চালাতে পারবেন না। স্যার, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার যে টিকিট, সেই টিকিটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে দুটি নাম এই মুহূর্তে উঠে আসে, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অন্যদিকে মেনকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। কি বলবেন? ও, এটা আরএসএসের, একজন আরএসএসের নমিনি, আরেকজন দুর্নীতির করতে হবে তার নমিনি। এটা সোজা কথা, আমি তো বলে দিয়েছি এর আগে। আরএসএসকে পরিচালনা করেন বুদ্ধিদান গুরুস্বামীরা, সেই গুরুস্বামীর একজন মমতার প্রতিনিধি। আর মমতা দুর্নীতি করবেন, সেই দুর্নীতির নথিপত্র যে লোপাট করবে তিনি হচ্ছেন রাজীব কুমার। তিনি একজন অ্যাকিউজড, কিন্তু দুর্নীতির মামলা একজন অ্যাকিউজড তিনি। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে। তিনি নাকি সততার প্রতীক। দুর্নীতির প্রতীক বললে পরে তবু হয়তো খানিকটা মানুষ মেনে নিতে পারতেন, নীরবে হলেও। আরজিকর থেকে শুরু করে ইডি সিবিআই যে সমস্ত মামলা চলছে একেবারে মুখ্যমন্ত্রীর এগেনস্টে বলা যেতে পারে, সেই মামলাগুলো এনারা করছেন বিভিন্ন দুর্নীতি চাপা দিয়ে। উকিলরা মামলা করার জন্যে, কোন মামলা করছেন এটা বিষয় না, বিষয় হচ্ছে কোত্থেকে আসছে, কিসের বিনিময়ে এই টিকিট? কিসের বিনিময়ে, সেটা ওকে জিজ্ঞেস করে। এটা তো আমাকে, বিনিময় তো তোর সাথে হয়েছে, আমার সাথে হয়নি।